যেটা ইন জেনারেল অন্যরাও যেটা বলছে যে যারা তাদেরকেও লালবদরের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা কোনো না কোনো সময় আওয়ামী লীগের সমালোচনা করেছে কিংবা শেখ হাসিনার সমালোচনা করেছে। আপনি মনে করেন না, কিন্তু আচ্ছা, ইন জেনারেল আপনি লালবদর যাদেরকেই মনে করেন না কেন, তাদেরকে কি মনে করেন যে তাদেরকে কোন রকম শাস্তির আওতায় আনা উচিত কিংবা তাদের বিচার করবেন এক সময়? বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা 5ই আগস্টের আগে ছিল, 5ই আগস্টের আগে কথা বলেছে, তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হবে? কি কারণে? তাদের মতামতের জন্য? আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন, সমালোচনা করেছেন, এটা তো কোনো শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না। অপরাধ হচ্ছে সেইটা যেই মানুষটা বাড়িঘর ভাঙচুর করেছে, যেই মানুষটা পুলিশকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের বিদ্যমান ফৌজদারি যে অপরাধ, সেই অপরাধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, এইটা আমি মনে করি। কিন্তু যেই মানুষটা বলেছে যে আমি শেখ হাসিনাকে দেখতে চাই না, আমি তাকে আর এক মুহূর্ত দেখতে চাই না, এক দফা তিনি কবে যাবে, এটাকে তো আমি কোনো ধরনের অপরাধ মনে করি না। হ্যাঁ, আমি অনুসারী হিসেবে তাকে অপছন্দ করতে পারি, আমার দল সমর্থন করেনি, তার কারণে আমি প্রেশার ফিল করছি, আমার খারাপ লাগবে, কিন্তু তাই বলে তো তাকে আমি শাস্তি দিতে পারি না। আমার কাছে যদি কোনো মানুষ আমার মুখের কাছে এসে সারাক্ষণ আওয়ামী লীগের সমালোচনা করে, আমার রাগ উঠতে পারে, আমার খারাপ লাগতে পারে, কিন্তু তাকে আমি মারতে পারি না, ধরতে পারি না। আমার যদি মগজ ওই পরিমাণ ক্যাপাসিটি থাকে, তাকে আমি পাল্টা যুক্তি দিব, কিন্তু তাকে আমি গায়ে স্পর্শ করতে পারি না, তাকে আমি আহত করতে পারি না, তাকে আমি একটা গালিও দিতে পারি না। মানে এটা আমি মনে করি এটা অনুচিত। এবং এত স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, এত ছেলে মেয়েরা আমাদের বিরুদ্ধচারণ করেছে, আমরা এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেবো? মানে এটা কি মানে বাংলাদেশ আওয়ামী লীগ কি মানে আমি জানি না বাংলাদেশ আওয়ামী লীগ কি মনে করে মানুষ, কেন এটা করতে যাবে? এই স্টুডেন্টদের অনেককে ভুল বোঝানো হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে। যেমন আপনি দেখেন যে 16ই জুলাই বলা হয়েছে কি এই ঢাকা ইউনিভার্সিটিতে গণহত্যা হচ্ছে, সমানে আপনার স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আজকে এই দিনে এসে আপনি দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটি ছাত্রী, একটা পোকামাকড় পর্যন্ত মারা যায়নি ঢাকা ইউনিভার্সিটির, আপনি দেখাতে পারবেন না যে কেউ মারা গেছে। ফলে স্বাভাবিকভাবে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ আওয়ামী লীগ তার যে লেগেসি বহন করে, বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফোর ফাদার্সরা রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার যারা পিতারা রয়েছেন, বাংলাদেশের যিনি স্থপতি এবং তার সাথে যারা হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়েছেন, তারা বাংলাদেশে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন যেখানে মানুষ তার কথা বলতে পারবে, লিখতে পারবে। প্রত্যেকটা জিনিসই ইতিহাসে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে সেটা নানানভাবে প্রমোট করা হয়েছে, বলা হয়েছে। সুতরাং আমি মনে করি না যে আমাদের বিরুদ্ধচারণ করার কারণে কাউকে ফাঁসি দেওয়া হবে, কাউকে মারা হবে। হ্যাঁ, আমার অনলাইনে আমার অনেককে অপছন্দ হয়, কথাবার্তা অপছন্দ হয়, খুব রাগ হয়, মনে হয় যে কি যে করবো, এরকম রাগ হতে পারে, হিউম্যান মাইন্ড এন্ড অফ দ্য ডে। কিন্তু আমি কখনোই মনে করি না যে আমি নিঝুম মজুমদারের রাগ হওয়া আর বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান হিসেবে রাগ হওয়া দুটো আলাদা জিনিস। কেমন? বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করলেন, তাই বলে আপনাকে মেরে ফেলতে হবে, আপনাকে জেলে ঢুকাতে হবে? এটা তো মগের মুল্লুক না। এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মগের মুল্লুকের মাধ্যমে পরিচালিত হয় না। সো এটা হচ্ছে আমাদের অবস্থান। বেসিক প্রশ্ন, কেন একজন সচেতন নাগরিকের আওয়ামী লীগকে সমর্থন করা উচিত? আওয়ামী লীগের মানে এমন কি বিশেষত্ব আছে যেটা অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই? বাংলাদেশ আওয়ামী লীগকে একজন মানুষ কেন সমর্থন করবে, সেটি হচ্ছে এক কথাতে, অনেকগুলো কথা আসবে, কিন্তু এক কথাতে বলবো যে এই পুরো বাংলাদেশকে ধারণ করবার জন্য, অনুধাবন করবার জন্য, এবং এই পুরো বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়বার জন্য যেই অফারগুলো দেওয়া হয়, যে প্যাকেজগুলো দেওয়া হয়, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ দেয় এবং পালন করে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, একটি রাজনৈতিক কনসেপ্ট, এবং আমি মনে করি যে একটি ম্যানেজারিয়াল কোম্পানিও বলতে পারেন। মানে আমি যদি কমার্শিয়াল অর্থেও বলি, এখানে টাকা পয়সা অর্থে কমার্শিয়াল না। অর্থাৎ আমরা কি অফার করি? আমরা মানুষের কাছে কি অফার করি? আমি আপনার দেশটাকে দেখে রাখতে পারবো, আমাকে কি আপনি ভোট দেবেন? আমি আপনার দেশটাকে এইভাবে দেখে রাখতে চাই, আমি আপনার দেশের এই দেশটাকে আমি এইভাবে ম্যানেজ করতে চাই, আমার ম্যানেজমেন্টটা এমন হবে, এইভাবে করতে চাই। সো আমরা যেটা করি, আমরা আমার সার্ভিস অফার করি দেশের মানুষের কাছে। এই দেশের জনগণ হচ্ছে এই দেশের, আমিও দেশের জনগণ, কিন্তু আমি যখন একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের জায়গা থেকে বলি, তখন আমরা কি করি? আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলে কি করি? বলি আমার এই প্রোডাক্টটা, এই জিনিসটা গুণ আছে, ভালো আছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়? বাংলাদেশ আওয়ামী লীগের 4টা মূলনীতি যদি আপনি চিন্তা করেন, সেটি আমাদের সংবিধানেরও 4টি মূলনীতি। আমাদের হচ্ছে গণতন্ত্র। আমরা মনে করি যে জনগণ তার মতামত দেবে, জনগণ তার মূল্যায়ন দেবে, জনগণ সিদ্ধান্ত নেবে সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এনশিওর করবে। মাথায় রাখবেন, আমি শব্দটা আবারও বলেছি, যথাযথ আইনি কাঠামো প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ তার মতামত প্রকাশ করবে। 12 কোটি লোক এসে যদি বলে এইভাবে হয় না, একটা আইনি কাঠামো আছে, ওই কাঠামোর মধ্য দিয়ে জনগণ যে জায়গাতে অংশ নেবে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা ম্যানেজারিয়াল প্রতিষ্ঠান বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সেটা প্রমোট করবে, নিশ্চিত করবে মানুষ ওই ভয়েসগুলো আমরা ঠিকভাবে শুনছি, তাদের ভয়েসগুলো ঠিকভাবে শোনা হচ্ছে। 1 নাম্বার, এইটা বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিত করে। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ শোষিতের দল, নিপীড়িতের দল, শ্রমিকের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এই সারা বাংলাদেশের যে কোনো লেভেল, সে ধনী গরিব নির্বিশেষে সবার সমতাতে বিশ্বাসী, বেসিক রাইটসে বিশ্বাসী, মানবিক মূল্যবোধ, ন্যায়বোধ এগুলোতে বিশ্বাসী। ফলে সে মনে করে যে সোশ্যালিস্ট মুভমেন্ট, সমাজতন্ত্র, সোশ্যালিজম
হচ্ছে আমাদের আরেকটি অংশ, যেটার মাধ্যমে আমরা সবাই সমান মোটা দাগে এই কনসেপ্টটাকে আমরা বিলি করতে পারি এবং আমরা এটা মনেও করি। 3 নম্বর হচ্ছে আমরা মনে করি যে ধর্মনিরপেক্ষতার নীতি। আমরা মনে করি যে একটি রাষ্ট্র কোনোভাবেই কোনো ধর্মকে, কোনো ব্যক্তিকে, মানে কোনো ব্যক্তি ধর্ম, মানে কোনো ব্যক্তিও যদি ধর্মের কোনো অংশ হয়ে যায় আলাদা করে তাকে ট্রিট করবে না। প্রত্যেকটা ধর্মকেই আলাদাভাবে সমানভাবে মর্যাদা দেয় এবং নিশ্চিত করে প্রত্যেকটা ধর্ম এবং চিন্তার যারা মানুষ তারা কথা বলতে পারেন আইনি প্রক্রিয়াকে অনুসরণ করে, দেশের বিদ্যমান আইন যা আছে, সংবিধান যা আছে তাকে রেসপেক্ট করে। 4th যেটা আছে সেটা হচ্ছে জাতীয়তা। এই জাতীয়তাটা বাঙালি জাতীয়তাবাদ এবং 2 রকমের জাতীয়তাবাদ এখানে আছে, দুটোরই সংমিশ্রণ বলা যেতে পারে। একটি হচ্ছে নৃতাত্ত্বিকভাবে আমার যে জাতীয়তা সেটা হচ্ছে বাঙালি, আর একটি ভৌগোলিক অবস্থান থেকে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে আমার যে সিটিজেনশিপ রয়েছে বাংলাদেশি। এই দুটোর যেই গর্বিত উপাদান, সেই গর্বকে ধারণ করা, এটা কোনো অহংকার না, এটা গর্ব। এই গর্বটা হচ্ছে যেমন যখন আমরা নৌকা বাইচ দেখি তখন আমরা হেইয়ো হেইয়ো বলি কেন? এটা তাকে উদ্যম দেয়। আমরা ওই মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ গান গায় কেন? এটা তাকে উদ্যম দেয়, ওই গানটা তাকে স্পিরিট দেয়। সো জাতীয়তা হচ্ছে এমন একটা জিনিস, এটা মানুষের মধ্যে খুবই প্রথিত। সে তার গোত্র, ধর্ম, সম্প্রদায়, এই জিনিসগুলোর আলোকে তার অনেক চিন্তা ভাবনা বিকশিত হয়, আমরা সেগুলোকে প্রমোট করতে চাই। সো সেই জায়গা থেকে জাতীয়তা আমাদের একটা উপাদান। ফলে এই 4টা উপাদানের মিশ্রণ আমরা আমাদের জাতীয় জীবনে নানানভাবে প্রথিত করেছি, বিকশিত করেছি বা করতে চাই। সেই কারণে আর এই 4টা উপাদান বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল অফার করে না। কোনো না কোনো রাজনৈতিক দল আপনাকে কোনো একটা পার্টিকুলার ধর্মীয় কাঠামোর মধ্যে নিয়ে যেতে চায়, কোনো একটা দল হাফ ধর্মীয় কাঠামো হাফ অন্য কাঠামোতে নিয়ে যেতে চায়, অনেক দল আপনাকে সাম্প্রদায়িক অবস্থানের মধ্যে নিয়ে যেতে চায়, অসম্ভব রকমের রিজিড, অসম্ভব রকমের ন্যারো ভাবনার অধিকারী আপনাকে বানাতে চায়, আপনাকে গ্লোবাল সিটিজেন বানাতে চায় না, বিকশিত করতে চায় না। বাংলাদেশ আওয়ামী লীগ ওই দলগুলো থেকে আলাদা, সে আপনাকে অনেক বেশি বিকশিত করতে চায়, আপনাকে বিকাশমান দেখতে চায়, সে কারণে আপনি আওয়ামী লীগ করবেন। কেমন হয়েছে বলে মনে হয় 2026 ইলেকশন হলো, কেমন হলো? আপনার কি মতামত? আমার মতামত তো আপনি নিশ্চয়ই জানেন, জনগণ আওয়ামী লীগের আমলের যে নির্বাচনগুলো আছে সেগুলোকে হাস্যকর পর্যায়ের বাজে ইলেকশন হিসেবে চিহ্নিত করে, যেখানে কোনো অপোজিশন। 2026 এর কথা বলেছি। আচ্ছা, 26-এর আগেও তো আরেকটা নির্বাচন হয়েছে, সেখানে একপাক্ষিক নির্বাচন আছে। 18তেও আসবো, 14তেও আসবো, 8তেও আসবো, সব ইলেকশনে আসবো। আমি শুধু বলছি যে 26-এর ইলেকশনটা কেমন হয়েছে। 26-এর ইলেকশনটা আমার মতামত হচ্ছে যে আগের থেকে ফার বেটার, বাট ওই যে কোন জায়গাতে, মানে সেই কোন কোন জায়গাগুলোতে আপনি ফার বেটার বলছেন? একপাক্ষিক নির্বাচন হয়নি, এখানে একপাক্ষিক ইলেকশন হয়নি, কিছু তো প্রতিপক্ষ ছিল আর কি, একেবারে সিলেকশন তো আর হয়ে যায়নি। হ্যাঁ, আগেরবার তো সিলেকশনই হয়ে গেছে। আমি আপনার স্ট্যান্ডার্ডটা, আপনার ভাবনার স্ট্যান্ডার্ডটা বুঝতে পারলে তখন আমি আমার আর্গুমেন্টটা দিতে পারবো আর কি। ঠিক আছে, বলেন। না, আমার ভাবনার স্ট্যান্ডার্ড আপনার বোঝার দরকার নাই। আমি ওইটা বুঝলে আমি তো আপনাকে দরকার নাই। মানে আপনি কি রকম, আমি সরাসরি বলেছি যে জনগণ মনে করে এটা নিয়ে মানে বাড়িয়ে বলার কিছু নাই। জনগণ মনে করে যে আপনি জনগণ যে মনে করে, আপনি যে জনগণ মনে করে বলছেন, এই জনগণের প্রতিনিধি হিসেবে আপনি বলছেন না? আমি প্রতিনিধি হিসেবে বলছি না, এটা আমি আমি মনে করি না। মানুষের অনুভূতিগুলো প্রকাশ হয় যে জায়গাগুলোতে, সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, সেগুলো দেখে বলছি। আমি বলছি না আমি জনগণের কাছে যে জিজ্ঞেস করে আসছি। জনগণ তো এই ইলেকশনের বিরুদ্ধে প্রচুর লিখেছে, এই মাগরিবের ইলেকশন নিয়ে, বাংলাদেশের ইলেকশন, এই যে শব্দগুলো আসছে, আপনি কি মনে করেন যেগুলো শুধু শুধু নিষিদ্ধ করে রাখা হয়েছে? আমরা বাই চয়েস কিন্তু আমরা ইলেকশনে যাইনি তা না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের সবচাইতে বৃহৎ এবং দীর্ঘ সময়ের বয়সী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি কিভাবে সিলের পর সিল পড়েছে আগের রাতে। আমরা দেখেছি কিভাবে ভুয়া ভোট হয়েছে, পুরো গণহারে ভুয়া ভোট হয়েছে নিজের চোখে, এবং শত 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 ভিডিও আমরা দেখেছি। আপনি তারপরেও মনে করছেন আগের ইলেকশন থেকে ফার বেটার? সেটা বললাম, আমি জানি না। আমার কাছে আগের ইলেকশনটা ইলেকশনই মনে হয়নি, সেটা সিলেকশন ছিল। যেহেতু এক দল থেকেই সবাই আসছে, নিজেদের কিছু বিরোধী দল যারা দাঁড়িয়েছিল স্বতন্ত্র হয়ে, কারণ অন্য দল আসেনি, কিন্তু অন্য দলকে কিন্তু মানে মানা করা হয়নি, বাধ্য করা হয়নি আপনি আসবেন না। কিন্তু আপনারা তো, আমি যদি আজকে আপনার সাথে আমার টক শো ছিল, টক শোটাতে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমাকে সময় দিয়েছেন, আগে থেকে বলে রেখেছেন। আমি যদি এই টক শোতে না আসতাম, আপনি আপনার দর্শকদের জন্য আপনি আপনার নিজের টক শোটা চালিয়ে যেতেন, কারণ আপনার কমিটমেন্ট আছে জনগণের কাছে। আপনি আপনার কথা বলে যাচ্ছেন, আপনার অনেক কথার সাথে হয়তো আমি একমত হলাম না, কিন্তু আপনি একা একা বলে গেলেন। আমি কি দাবি করতে পারি যে উনি একা একাই তো বলে গেল? এখন আপনি একা একা বলে যাবেন, এটা কি আপনি তো আমাকে বাধ্য করেন, আমি আসি নাই, তো দোষটা তো আপনাকে দিতে পারি না। আমি অংশগ্রহণ করলাম না কেন? তাহলে তো আপনার সমস্ত কথা আমাকে মানতে হতো না। এখন তো একপাক্ষিক ভাবে আপনিই বলে যাবেন, এটাই তো নিয়ম। মানে এরপরে আপনি যদি বলেন যে আমরা তো কখনো বিএনপিকে আসতে মানা করিনি, আমরা পরিষ্কার ভাবে বলেছি যে ওরা যেটা চায় তত্ত্বাবধায়ক সরকার, সেটি আমাদের আইনে নেই, আদালত বাতিল করেছে, আমরা কিছু করিনি, এবং আমরা পর্যন্ত
নিজম ভাই কিছু করেননি জানি, কিন্তু করতে তো পারতেন। বিএনপিকে আনা যদি চেষ্টা করেছি। 2014 সালে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খালেদা জিয়াকে ফোন দিয়েছেন, তিনি বলেছেন যে আপনি হরতালটা থামান, যে হরতালটা আপনি দিয়েছেন আমরা একসাথে বসি, আপনার দরকার হলে আমরা সর্বদলীয় একটা ঐক্য পরিষদ করব, আপনার পার্টি থেকে সেখানে উপদেষ্টা থাকবে, আমার পার্টি থেকে থাকবে, রেশিও অনুযায়ী বাংলাদেশের অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছে তাদের একসাথে বসে আমরা একটা জাতীয় সরকারের মতো বানাই, ওই সরকারটা নির্বাচন পরিচালনা করবে। কেন করবে? কারণ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা আদালত উঠিয়ে দিয়েছে, আমাদের কিছু করার নাই। খালেদা জিয়া ফোনের মধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিরকম দুর্ব্যবহার করেছেন, তিনি বলেছেন যে না আমি কোনো হরতাল বন্ধ করবো না, আলোচনাও করবো না, আপনি আমার একটাই কথা তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তো এরপরে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে? যাকে যেই মানুষটার পুত্র তাকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, যেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে নস্যাৎ করে দিয়েছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে নস্যাৎ হয়েছে আপনি জানেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি মনে করেন যে আমি আপনাকে উদাহরণ দিই, সেটা হচ্ছে এমন যে আমি আপনার বাড়ি পুড়িয়ে দিলাম, বাড়ি পুড়িয়ে দিয়ে আমি এখন বলছি কারণ ওই বাড়িতে আমিও থাকতাম, এখন আমি বলছি যে আপনি আমার থাকার জায়গা দেন না, ঘ্যান ঘ্যান শুরু করলাম। জিনিসটা কেমন শোনা যায়? বিএনপি আপনার কথা মাধ্যমে আমার ওই কথাটা রমন্তন হচ্ছে যে আমার কাছে ওরকম শোনা যাচ্ছে যে একটা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল আমাদের, যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্যে আসতে পারছে না, ফলে এটা অগণতান্ত্রিক হলেও এটা কমপ্লিটলি আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের বাইরে গেলেও আমাদের বাঁচার স্বার্থে একটা নিয়ম করা হয়েছিল 1996 সালের 1 নম্বর আইন। সেটি কি? সেটি হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি 5 বছর মেয়াদে ক্ষমতায় থাকবার পর তারা ক্ষমতা হস্তান্তর করবে সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যিনি অবসর নিয়েছেন তার কাছে, তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। এটা ছিল নিয়ম। তিনি যেই হোক না কেন তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। ভালো কথা, বাংলাদেশ আওয়ামী লীগ 2001 সালে তারা ক্ষমতা হস্তান্তর করে এই বাংলাদেশে একমাত্র প্রথমবারের মতো একটি দল যারা ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে। এবং জানেন যে 2001 ইলেকশনের পরে বিএনপি কি করেছে? বিএনপি যখন মেয়াদ শেষ হবে তখন তারা বিএনপি ক্ষমতা গেল 2001 সালে, অক্টোবরের 2 তারিখ ইলেকশন হয়েছে 2001-এর, তারা 2004-এর মাঝামাঝি জুন বা জুলাইতে তারা সংবিধানে একটা সংশোধনী আনলো। এটা মনে হয় 13তম সংবিধান সংশোধনী আনলো। তারা কি আনলো? সংবিধান সংশোধনী। তারা করলো কি? বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিল। কেন 2 বছর বাড়িয়ে দিল? এই কারণে বাড়িয়ে দিল কারণ বিচারপতি কে এম হাসান তিনি সর্বশেষ অবসর নিয়েছেন। এখন তাকে কিভাবে রেখে দেওয়া যায়? কারণ তিনিই হবেন তিনি যদি থেকে যেতে পারেন লাস্ট অবসর নেওয়া বিচারপতি, তাহলে তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কিন্তু কে এম হাসানের পরে বিচারপতি রুহুল আমিন, তার আপনার অবসর নেওয়ার কথা ছিল। তো তিনি যাতে অবসর নিতে না পারেন এই জন্য তার চাকরির মেয়াদ আরো 2 বছর বাড়িয়ে দিল। ফলে বিচারপতি রুহুল আমিন আরো 2 বছর চাকরি করবে, তাহলে শেষ বিচারপতি থেকে যাবে হচ্ছে কে এম হাসান। তো কে এম হাসানকে রাখার জন্য বিএনপির এই চেষ্টাটা কেন? কারণ কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ কিন্তু তাও মেনে নিত যদি এটা ন্যাচারালি হতো। কিন্তু আপনি যখন একটা ন্যাচারাল জিনিসকে বাধা দিয়ে আপনার স্বার্থে করলেন, সেই কারণে আওয়ামী লীগ তখন আন্দোলন করেছে যে আপনি তো এটা পার্সিয়ালিটি করলেন আমাদের মধ্যে। কারণ শোনেন একটা কথা বলি, ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারটা ছিল আমার গলাতে একটা ছুরি ধরার মতো, আমি এদিক সেদিক করলে আমার গলা কেটে যাবে। আপনি এইরকম একটা কাচের ঘরে থেকে আপনি এত বড় অন্যায় করলেন, পরবর্তী সময় আপনি সবচেয়ে বেশি কাঁদলেন তত্ত্বাবধায়ক সরকার নাই, আমরা ইলেকশনে যাব না, এটা ফেসিস্ট সরকার। তাহলে ফেসিস্টটা কে? এখন আপনি আমাকে একটা কথা বলেন তো রায়হান ভাই, যে যারা তত্ত্বাবধায়ক সরকারকে এইভাবে নষ্ট করলো আপনি কয়দিন তাদেরকে দোষ দিয়েছেন? বলেন আমাকে যে আমি দোষ দিয়েছি ওদেরকে। আমি তত্ত্বাবধায়ক সরকারের কোনো ফ্যান না যে এটা নিয়ে কোনো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করেছে কি বিএনপি? পরবর্তী সময় এমন মজার ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করবার জন্য রিট পিটিশন দাখিল করা হয় 1999 সালে। সেই রিট পিটিশন 2009 বা 10 সালে কার্যতালিকাতে উঠে আদালত তখন সিদ্ধান্ত দেয় এবং একজন মাত্র বিচারপতি রায় দেয় না, 7 জন বিচারপতির মধ্যে 4 জন বিচারপতি রায় দেয় যে এটি এগেইনস্ট দ্য প্রিন্সিপাল অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। একজন না, 4 জন বিচারপতি এবং 3 জন বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে থাকে। এরপরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যায়। এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ ওই বিচারপতিদেরকে শিখিয়ে দিয়েছে? মানে এটা অনেকে মনে করতে পারে, কিন্তু মনে করতে কোনো লাভ নেই। আপনি বিচারপতি রায় দিয়েছে, এখন আপনি যদি মনে করেন যে আমার পক্ষে গেছে বলে আমি বলেছি, আসলে তত না। এখন আপনি আমাকে বলেন তো, এরকম একটা প্রক্রিয়া হওয়ার পরে নির্বাচন হবে নির্বাচন কমিশনের মাধ্যমে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের ইলেকশনের আগে খালেদা জিয়ার সাথে দীর্ঘ ফোনালাপ করেছে, সেখানে তিনি আলোচনাতে রিফিউজ করেছেন। এখন আপনি আমাকে বলেন যে আমি আমার সমস্ত চেষ্টা করবার পর যখন কেউ ইলেকশনে আসে না, আমার কি করণীয় থাকে? আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার মধ্যে ব্রাজিল যদি বলে যে আমি আর্জেন্টিনার সাথে খেলবো না, আর্জেন্টিনা যদি জিতে যায়, আপনি কি আর্জেন্টিনাকে নিয়ে হাসাহাসি করবেন? হ্যাঁ, ফ্রি পেয়ে দিচ্ছে, তো ব্রাজিল আসলো না কেন? আচ্ছা, যাই হোক, আপনি বলছেন অপশন নাই। অপশন আসলে খুঁজলে অপশন হবে। যেমন আপনি জিজ্ঞেস করেন আপনি না আসতেন, আপনি যদি আজকে অনুষ্ঠানে না আসতেন আমি এটা পোস্টপোন করতাম, আমি হয়তো ঘোষণা দিতাম, আমরা পরে এটা পিছিয়ে দিলাম। আপনি যতক্ষণ না রাজি হবেন আমি জিনিসটা হলোই না। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে দেশের সাংবিধানিক কাঠামোতে এই টকশোটা হতেই হবে, এটা মানে আমি ওইভাবে বলছি আর কি। টকশোটা একটা উদাহরণ হিসেবে, মেটাফোর হিসেবে এসছে, কিন্তু নির্বাচনটা তো এমন না যে ঠিক আছে এই বছর আর ইলেকশন করলাম না, ব্যাপারটা তো এমন না। ইলেকশন আপনাকে করতে হবে, আজও কালো 5 দিনের জন্য আপনাকে ইলেকশন করতে হবে, অর্থাৎ সাংবিধানিক চেঞ্জটা আসতে হবে, তাহলে 5 বছরের বেশি তারা সরকার থাকতে পারে না।
ওই সাংবিধানিক কাঠামোর জন্য ইলেকশন করতে হয়েছে। তো ইলেকশন করেছে, এখন যদি প্রতিপক্ষ না আসে আমরা কি করব? বলেন আমরা কি করব? ঠিক আছে, বুঝলাম। আপনি ধরে নিচ্ছেন প্রতিপক্ষ আসেনি বলেই আপনারা নির্বাচন করেছেন একা একা। আমি কি করব আসলে এটা জানি না। এটা যেহেতু চলে গেছে, আমি আবারও বলছি যে চেষ্টা করেছি রাহান ভাই। আপনি যদি ধরে নেন যে আমাকে করতেই হবে, বিএনপি সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতেই হবে, এটাই আমার বাধ্যবাধকতা, তাহলে আপনি অপশন খুঁজে বের করবেন। দরকার হলে নতুন অপশন খুঁজে বের করেছি তো, অপশন খুঁজে বের করেছি, আমরা অপশন খুঁজে বের করেছি। আমরা তাদেরকে বলেছি যে চলেন আমরা আলোচনা করি। এটাও বলেছি যে আপনার 6 জন উপদেষ্টা থাকলো, আমার 6 জন থাকলো, রেশিও অনুযায়ী বাকি দলের 2 জন 3 জন এইভাবে করে থাকলো, মানে যার যে ভোট আছে লাস্ট ভোট, সেই ভোট অনুযায়ী রেশিওর কথা বলা হয়েছে এবং বলা হয়েছে আপনি কোনটা চান বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের চান, ঠিক আছে করেন। যদি এটা আপনাদেরকে আরো বেশি সাহস দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর ফোন আলাপটা তো শুনতে পারেন আপনি। তো উনি তো চেষ্টা করেছেন, অপশন দিয়েছেন, তারপরে তো ওনারা শোনেন নাই। আমরা কি করব? কিন্তু আবারও বলছি যে আপনি নথি স্বীকার করে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একসময় বাংলাদেশে ছিল না, প্রয়োজনের খাতিরেই তাকে আনা হয়েছিল, প্রয়োজনের খাতিরে ব্যান করেছে, আবারও প্রয়োজনের খাতিরে এনে আবারও ব্যান করা যেত। তো যাই হোক, ঠিক আছে। আমি বুঝিনি আপনার কথা। সেটা হচ্ছে যে না, আমি এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বাতিল করেছে আদালত। আপনি তাহলে বলছেন একদিকে আপনি আইনের শাসন চাচ্ছেন, আর অন্যদিকে চাচ্ছেন যে আমি কোর্টের কথা শুনবো না। সেটা না, কোর্টকে উপেক্ষা করে তো আর এটা চালু হয়নি। চালু হয়েছে যখন একবার বাংলাদেশে, হ্যাঁ, তখনও তো দেশে কোর্ট ছিল। চালু যখন হয়েছে তখন সেটা দলীয় ঐক্যমত্যে আমাদের একটা সিচুয়েশন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা আর কোথাও যেতে পারছিলাম না। আমরা রাজনৈতিক যে পুরো ব্যবস্থাতে লক আপ হয়ে গিয়ে আমরা সেখানে গেছি। যাওয়ার পরে এই সিস্টেমটাকে নষ্ট করেছে বিএনপি এটাকে ছারখার করেছে। দেশে 111 আসলো, 111 আসার পরে 2 বছর ধরে আর্মি শাসন থাকলো। আমাদের এত শিক্ষা হয়েছে, এত অন্যায় করেছে বিএনপি। এরপরে একটাবারের জন্য আপনি বললেন না যে বিএনপির দায়িত্ব ছিল, সংসদ দায়িত্ব আমাদের ছিল। না, বিএনপির দায়িত্ব ছিল ডেফিনেটলি। একবার বলছেন না ইয়েস বিএনপির রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল, আপনি বারবার বলছেন আমার রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ছিল। কারণ হলো আমার এখানে বিএনপির পক্ষের লোক নেই, তাকে আমি বলবো ডেফিনেটলি বিএনপির কোনো অবহেলা ছিল। বিএনপির ওই আপনি বলবেন না বিএনপির পক্ষের লোক না থাকতে পারে। এখানে তো রাজাকারের পক্ষের লোক নেই, আপনি রাজাকারের পক্ষের লোক হয়ে রাজাকারের পক্ষে কথা বলবেন? না, এখানে ধরেন আমরা এই যে আমি একটু আগে চিলির কথা বললাম, চিলির আলেমদের কথা বললাম, তো পিনোশে তো এখানে উপস্থিত নাই। তো আপনি পিনোশের পক্ষে বলেন একটু শুনি। আমি আপনাকে তেমন দাঁড়ায় যে যাদের পক্ষেই আমার কথা বলতে হবে তাদের একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, নট নেসেসারিলি। আমি বলছি এই কারণে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে পুরো নষ্ট করেছে। আপনি তাদেরকে একটাবারের জন্য বললেন না ওকে যে তাই তো এই পদ্ধতি এই করেছে। আপনি বারবারই ঠেলে বলছেন তারপরেও, মানে হচ্ছে যে এরকম যে সমস্ত দায় আওয়ামী লীগ তার কাঁধে চেপে বসে আছে। আওয়ামী লীগের দায়ের কথাটা আমি আপনাকে বলি, 1971 সালের পরে রাজাকারদের বিচার করবে আওয়ামী লীগ। দেশ গড়তে হবে কার? আওয়ামী লীগ। তার আগে যাই, দেশ স্বাধীন করতে হবে কে? আওয়ামী লীগ। দেশকে ইয়া আইয়ুবের কাছ থেকে রক্ষা করতে হবে কাকে? আওয়ামী লীগ। 1975 সালে আপনি সেই আওয়ামী লীগকে শেষ করে দিলেন। এরপরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কার? আওয়ামী লীগ। এরপরে ওই সময়টাতে খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে, এটিএম হায়দারকে হত্যা করা হয়েছে, তার বিচার করতে হবে কে? আওয়ামী লীগ আমলে সেই বিচার শুরু হয়েছে। কর্নেল তাহেরের বিচার মেরে ফেলেছে জিয়াউর রহমান, সেটার বিচার শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। 2500-2000 সেনাবাহিনী সদস্যদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে, সেটার ক্ষতিপূরণের জন্য আওয়ামী লীগ আমলে রিট পিটিশন দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ আমলে। আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে, জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগের আমলে, গ্রেনেড হামলার বিচার আওয়ামী লীগের আমলে, জঙ্গি হামলার বিচার আওয়ামী লীগের আমলে। সমস্ত কিছুর দায় আপনি আওয়ামী লীগের কাঁধে চাপায়া দিবেন, আবার বলবেন যে আমরা কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করি না। তো সবই তো করলাম আমরা, এই দেশকে আনলাম